আজকের ক্লাসটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন এবং ম্যাচিং ইনফরমেশনের একটা স্যাম্পল কোয়েশ্চন প্রথমে আমরা দেখে নেব। এই স্যাম্পল কোয়েশ্চনটা হচ্ছে কেমব্রিজ 17 টেস্ট 1 এর। কেমব্রিজ 17 টেস্ট 1 এর কোয়েশ্চন নাম্বারস 14 to 17, রিডিং প্যাসেজ 2 এর। তো অন্যান্য সব প্রশ্নের ধরনের মতো এই প্রশ্নের ধরনেও আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে ফেলবো। আমরা দেখব যে ইনস্ট্রাকশনের মধ্যে কি লেখা আছে। প্রথমেই আমরা যদি দেখি ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে যে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 সেকশনস A to G, অর্থাৎ রিডিং প্যাসেজ নাম্বার 2 এটার মধ্যে মোট 7টা সেকশন আছে বা 7টা পার্ট আছে। A to G প্রত্যেকটা পার্টের আবার নাম দেওয়া আছে এ থেকে জি পর্যন্ত, এই হিসেবে ABCDEFG। আপনার কাছে যদি কেমব্রিজ 17 বইটা থাকে তাহলে টেস্ট নাম্বার 1 বের করে ফেললে পেসেজটা দেখে ফেলতে পারবেন। আমরা যখন সলভ করব তখন পেসেজটা দেখব, আপাতত জাস্ট প্রশ্নটা দেখতেছি। এটা লেখার পর প্রশ্ন দেওয়া আছে হুইচ সেকশন কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, অর্থাৎ এই যে 7টা সেকশন আছে এই 7টা সেকশনের মধ্যে কোন সেকশনে নিচের কোন ইনফরমেশন গুলো আছে এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন কোয়েশ্চেন নাম্বার 14-এ একটা ইনফরমেশন দেওয়া আছে। এই যে ইনফরমেশনটা এই ইনফরমেশনটা উপরের প্যাসেজের সেকশনস A to G এর মধ্যে কোন সেকশনের মধ্যে আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো স্বাভাবিকভাবেই প্যাসেজে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে, যেই বাক্য যেই শব্দগুলা ব্যবহার করে ইনফরমেশনটা দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে সেম বাক্য বা সেম শব্দগুলা ব্যবহৃত হবে না, বরং ভিন্ন শব্দ ভিন্ন বাক্য ব্যবহৃত হবে, যেটাকে আমরা বলি প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজড করে ব্যবহার করা হবে, বিভিন্ন জায়গায় সিনোনিম ইউজ করা হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট লেটার A to G ইন বক্সেস 14 to 17 অন ইউর আনসার শিট, অর্থাৎ 14 নম্বরের জায়গায় আমি এখানে পাশে লিখবো। আনসার যদি এ হয় তাহলে আমি এই জায়গায় এ লিখবো, আনসার যদি বি হয় তাহলে আমি বি লিখবো। এই জায়গায় লিখবো না, এটা আমি আনসার শিটের মধ্যে লিখবো। এখানে লিখতে পারবো, কোনো সমস্যা নাই, লিখলে কেউ বাধা দিবে না, এটার জন্য মার্কও কাটবে না, তবে এখানে লেখারও প্রয়োজনও নাই। বাদ বাকি আমি লিখে রাখতে পারি আমার সুবিধার জন্য, পরবর্তীতে আমি আনসার শিটে নিলাম। এটা আমার ব্যক্তিগত প্রেফারেন্সের উপর নির্ভর করতেছে। তো এতটুকু ক্লিয়ার হওয়ার পর নেক্সট আমি চলে যাব সরাসরি প্রশ্নের মধ্যে। আচ্ছা, এখানে একটা জিনিস বিশেষ দ্রষ্টব্য হিসেবে দিছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে লেখা আছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ 14 নম্বর প্রশ্নের উত্তর যদি এ হয়, 14 নম্বর প্রশ্নে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওইটা যদি প্যাসেজের সেকশনে এতে থাকে, তাহলে এর মানে কিন্তু এই নয় যে আর কোনোটা এতে থাকবে না, বরং এরকম হতে পারে যে 14 এতে পড়ছে আবার 15 এতে পড়ছে, অর্থাৎ একই সেকশনে দুইটা প্রশ্নের উত্তর থাকতে পারে। এই জিনিসটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা মনে করি যেহেতু একটা সেকশনে একটা প্রশ্নের উত্তর চলে আসছে, তো ওই সেকশনে আর কোনো প্রশ্নের উত্তর আসবে না। ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে এটা ভুল, বরং ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে একটা প্যাসেজের মধ্যে একাধিক উত্তর আসতে পারে। সো একাধিক প্রশ্নের বেলায় সেম প্যাসেজ আমার আনসার হতে পারে। আচ্ছা, এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব ইনশাল্লাহ। এখন আমরা কিভাবে এটা সলভ করব এটা সংক্রান্ত আলোচনায় চলে যাই। অন্যান্য বেশিরভাগ কোয়েশ্চন টাইপের মতো এই কোয়েশ্চন টাইপও, অন্যান্য বেশিরভাগ কোয়েশ্চন টাইপের মতো এই কোয়েশ্চন টাইপটা সিরিয়ালে আসবে না।
যেমন আমরা অন্যান্য কোশ্চেন টাইপে আগে দেখছিলাম যে 14 প্রথমে আসবে, তারপর 15, তারপর 16, তারপর 17। এই কোশ্চেন টাইপ ম্যাচিং ইনফরমেশনে কিন্তু এরকম আসবে না, বরং এগুলো র্যান্ডমলি আসবে। অর্থাৎ 14 নাম্বার ইনফরমেশনটা আসতে পারে জি তে, আবার 17 নাম্বার কোয়েশ্চেনের ইনফরমেশনটা আসতে পারে প্যাসেজের সেকশন এ তে। অর্থাৎ এগুলা সিরিয়ালি আসবে না, বরং এগুলা আসবে র্যান্ডমলি। এই জন্য এখান থেকে যদি আমি অপশনগুলা পড়ে পড়ে তারপর সিলেক্ট করতে চাই, তাহলে এটা আমার জন্য খুব ভালো একটা আইডিয়া হবে না। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার টেকনিক হচ্ছে আমরা প্রথমে প্যাসেজগুলা পড়ে ফেলবো। প্যাসেজ এ পড়বো, তারপর প্যাসেজ এ এর সাথে কোয়েশ্চেন নাম্বার 14 মিলাবো, 15 মিলাবো, 16 মিলাবো, 17 মিলাবো, যেটা মিলবে ওইটার পাশে আমরা প্যাসেজ এ বসিয়ে দেবো। প্যাসেজ এ তে না পেলে প্যাসেজ বি তে যাব। এইভাবে আমরা প্রত্যেকটা প্যাসেজ পড়ে পড়ে শেষ করব। আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল প্যাসেজ, হ্যাঁ, রিডিং প্যাসেজ 2। এখানের মধ্যে আমরা প্রথমে টাইটেলটা দেখে ফেলবো, স্টেডিয়ামস পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার। অর্থাৎ স্টেডিয়ামের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে। তো এখানে এই যে সেকশন এটা দেখতে পাচ্ছি আমরা, সেকশন এতে মোট 3টা প্যারাগ্রাফ আছে। তো এই 3টা প্যারাগ্রাফের যে কোনো এক জায়গায় যদি আমি আমার তথ্যটা পেয়ে ফেলি, প্রশ্নের মধ্যে থাকা তথ্যটা পাই, তাহলে যে প্রশ্নের তথ্যটা পাবো ওই প্রশ্নের উত্তরে আমি সেকশন এ বসাতে হবে। তাহলে এখানে আমরা যেভাবে সলভ করব সেটা হলো যে প্রথমে আমরা সেকশন এটা পড়ে ফেলবো, তারপর অপশনগুলোর সাথে মিলাবো, প্রশ্নের তথ্যগুলোর সাথে মিলাবো। যেই তথ্যগুলা আমার কাছে মনে হবে সেকশন এতে আছে, ওইগুলা ডাবল চেক করব, তারপর আমি উত্তরে সেকশন এ বসিয়ে দেব। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে, মনের মধ্যে উদয় হতে পারে, সেটা হলো যে সেকশন এ তো বিশাল বড়, একটা সেকশন এই 3টা প্যারাগ্রাফ। তো 3টা প্যারাগ্রাফ যদি আমি পড়ি, তাহলে এই 3টা প্যারাগ্রাফ পড়ার পর তারপর যদি আমি প্রশ্নে যাই, প্রশ্নের অপশনগুলা মিলাই, তথ্যগুলা মিলাই, ততক্ষণে তো আমি সেকশন এ তে কি বলা হয়েছে ওইটাই ভুলে যাব, যেটা একটা সঠিক কনসার্ন, এটা একটা চিন্তার বিষয়, আসলে এটা একটা চিন্তার বিষয়। তাহলে আমরা কিভাবে কি করব? আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা একটা 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 করে প্যারাগ্রাফ পড়তে পারি, বা 2টা 3টা সেন্টেন্স করে পড়তে পারি। যেমন এই প্যারাগ্রাফ পড়ার পর আমরা অপশনের সাথে মিলাবো, তারপর আবার এই প্যারাগ্রাফ পড়ার পর আমরা অপশনের সাথে মেলাবো, তারপর আবার এই প্যারাগ্রাফ পড়ার পর আমরা অপশনের সাথে মেলাবো। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। Stadiums are among the oldest forms of urban architecture. যে স্টেডিয়াম হচ্ছে আরবান আর্কিটেকচারের একটা অন্যতম পুরাতন ফর্ম। আরবান মানে শহুরে, শহুরে আর্কিটেকচারের একটা পুরাতন ফর্ম হচ্ছে স্টেডিয়ামস। Vast stadiums where the public could watch sporting events were at the center of Western life as far back as the ancient Greek and Roman empires, well before the construction of the great medieval cathedrals and the grand 19th and 20th century railway stations which dominated urban skylines in later eras. তো এখানে একটা ইতিহাস দেওয়া হয়েছে যে স্টেডিয়াম আসলে কতটুকু অতীত পর্যন্ত গেলে আমরা খুঁজে পাবো স্টেডিয়ামের ইতিহাস। এখানে বলা হয়েছে যে গ্রিক গ্রিক এবং রোমান এম্পায়ারে পর্যন্ত ছিল, হ্যাঁ। এরপর গ্রেট মিডিয়েভাল ক্যাথিড্রালস এবং গ্র্যান্ড 19th and 20th সেঞ্চুরি রেলওয়ে স্টেশনস, এগুলারও আরো আগে স্টেডিয়াম ছিল। অর্থাৎ ক্যাথিড্রালের চাইতেও আরো পুরনো হলো স্টেডিয়ামস, রেলওয়ে স্টেশনের চাইতেও আরো পুরনো হচ্ছে স্টেডিয়াম। এখানে আমরা একটা সংক্ষিপ্ত ইতিহাস পাচ্ছি স্টেডিয়ামের ব্যাপারে। এটা হলো প্রথম প্যারাগ্রাফের আলোচনা। এখন আমরা প্রশ্নের লিস্টে চলে যাব, গিয়ে প্রশ্নের লিস্টের সাথে মিলাবো যে প্রশ্নের লিস্টে এই সংক্রান্ত কোনো কিছু বলা আছে কিনা। প্রশ্নের লিস্টে যদি আমরা যাই, তাহলে 14 নম্বর প্রশ্নে দেখব এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস।
আসলে এই ধরুন এখানে আমরা নেগেটিভ অ্যাটিটিউডের কোনো কিছু খুঁজে পাই নাই, নেগেটিভ পজিটিভ কোনো কিছুই খুঁজে পাই নাই, জাস্ট একটু ঐতিহাসিক আলোচনা পাইছি। ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম। ফিগার্স মানে কি? ফিগার্স মানে সংখ্যা। ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম, যে একটা নির্দিষ্ট স্টেডিয়াম, এ সার্টেন স্টেডিয়াম, একটা নির্দিষ্ট স্টেডিয়ামের পরিবেশগত আহ, যে সুবিধা, এগুলার সংক্রান্ত কিছু সাংখ্যিক আলোচনা। এইটাও তো আমরা পাই নাই। এক্সাম্পলস অফ দ্য ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল এট সাম নিউ স্টেডিয়ামস, কিছু নতুন স্টেডিয়ামে যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায়, ওইগুলার কিছু এক্সাম্পল। এটাও আমরা পাই নাই। রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য স্টেডিয়ামস বিল্ড ডিউরিং এ সার্টেন এরা, যে একটি নির্দিষ্ট জমানায় যে স্টেডিয়ামগুলো বানানো হয়েছে ওইগুলার ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা নিয়ে আলোচনা, এটাও আমরা পাই নাই। সো সেকশন এ এর ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কোনো তথ্য পাই নাই, এখন আমরা সেকশন এ এর সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব। সেকশন এ, সেকশন এ এর সেকেন্ড প্যারাগ্রাফ যদি আমরা দেখি তাহলে শুরুতেই আলোচনা হচ্ছে, টুডে হাউএভার স্টেডিয়ামস আর রিগার্ডেড উইথ গ্রোয়িং স্কেপটিসিজম। স্কেপটিসিজম মানে সংশয়, এটা একটা নেগেটিভ চিন্তা। অর্থাৎ বর্তমানকালে দেখা যাচ্ছে যে স্টেডিয়ামের ব্যাপারে মানুষের সংশয় বাড়তেছে। কনস্ট্রাকশন কস্টস ক্যান সোয়ার অ্যাবাভ 1 বিলিয়ন পাউন্ডস, যে দেখা যাচ্ছে স্টেডিয়াম বানাতে গিয়ে খরচ হয়ে যায় অনেক সময় 1 বিলিয়ন পাউন্ডেরও বেশি। 1 বিলিয়ন মানে 100 কোটি, 100 কোটি পাউন্ডেরও বেশি খরচ হয়ে যাচ্ছে। And stadiums finished for major events such as the Olympic Games or the FIFA World Cup have notably fallen into disuse and disrepair. এবং আরেকটা জিনিস বলতেছে যে স্টেডিয়ামস যেগুলা বড় বড় ইভেন্টের জন্য করা হয়, যেমন অলিম্পিক গেমস অথবা ফিফা ওয়ার্ল্ড কাপ, এগুলা তো সাধারণত দেখা যায় 4 বছর পর পর আসে। এগুলার এগুলা 4 বছর পর পর ব্যবহার হয়, তো একবার ব্যবহার হওয়ার পর কি হয়? হ্যাভ নোটেবলি ফলেন ইনটু ডিসইউজ এন্ড ডিসরিপেয়ার, যে ডিসইউজ অর্থাৎ অব্যবহার্য হয়ে যায়, এবং ডিসরিপেয়ার এবং রিপেয়ারের অযোগ্য হয়ে যায়। তো এইখানে আমরা দেখতে পারতেছি যে কিছু নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা আছে। তো আমরা, আমাদের যদি স্মৃতিশক্তি মোটামুটি ভালো থাকে তাহলে আমরা খেয়াল করলে মনে করতে পারবো যে আমাদের প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্নের মধ্যে এরকম নেগেটিভ একটি আলোচনা আছে। এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন, এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস, যে স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টের ব্যাপারে একটা নেগেটিভ আলোচনা, একটা নেগেটিভ অ্যাটিটিউড, মনোভাব। সো এইখান থেকে আমরা ধারণা করে নিতে পারি যে এই তথ্যটা সেকশন এতে থাকা তথ্যের সাথে মিলে যাচ্ছে। কিভাবে বুঝলাম মিলে যাচ্ছে? কারণ সেকশন এতে নেগেটিভ পয়েন্ট বলছে, আর এইখানেও বলছে যে নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ মনোভাব। তো এটার মেইন ইমপ্লিকেশন বা অর্থ কি? অর্থ হলো বা মেইন পয়েন্টটা কি? কি পয়েন্ট হলো নেগেটিভ অ্যাটিটিউডস বা নেগেটিভ মনোভাব। এবং এই জিনিসটা আমরা দুই জায়গায় কমন পাইছি, এই কারণে আমরা এ সিলেক্ট করে রাখছি। অর্থাৎ 14 নাম্বার যে এই প্রশ্নটা, 14 নাম্বার প্রশ্নে থাকা তথ্যটা আমরা সেকশন এ তে থাকা তথ্যের সাথে মিল পাচ্ছি, এই কারণে আমরা এটার আনসারের জায়গায় এ দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমাদের উত্তর ভুলও হতে পারে, কারণ হয়তো অন্য কোনো সেকশনে আরো এক্সপ্লিসিটলি আমার আনসারটা দেয়া থাকতে পারে। বাট যেহেতু আমরা আপাতত এটার আনসার পাইছি এ, এই কারণে আমরা এ লিখে রাখলাম। পরবর্তীতে যদি দেখা যায় অন্য কোনো সেকশনের সাথে বেশি মিলতেছে, তখন আমরা আবার আমাদের আনসারটা চেঞ্জ করব। তো যেহেতু আমরা 14 নম্বর কোয়েশ্চেনের আনসার পেলাম সেকশন এতে, এখন আমরা আবার চলে যাব প্যাসেজের মধ্যে। প্যাসেজের মধ্যে যাওয়ার পর আমরা সেকশন এ এর লাস্ট যে প্যারাগ্রাফ এটা পড়ে ফেলবো। লাস্ট প্যারাগ্রাফটা পড়ার পর আবার আমরা প্রশ্নে চলে যাব, প্রশ্নের যেই তথ্যের সাথে আমরা মিল পাবো ওইটা বসাবো, যদি কোনো তথ্যের সাথে মিল না পাই তাহলে আমরা সেকশন বি তে চলে যাব। এইভাবে আমরা পুরোটা সলভ করব।
যেহেতু আমরা স্যাম্পল সহ আমাদের আনসারিং স্ট্র্যাটেজি দেখে ফেললাম ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে, এখন আমরা এই আনসারিং স্ট্র্যাটেজিগুলা পয়েন্ট আকারে একবার রিভিউ করে ফেলবো। ফার্স্টলি, রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। অন্যান্য সকল প্রশ্নের মতো এখানেও আমরা প্রথমে ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে ফেলবো। হয়তো এখানে ইনস্ট্রাকশন পড়া খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও একবার চোখ বুলিয়ে নেব। সেকেন্ডলি, রিড অল দ্য অপশনস। অপশনগুলো আমরা একবার দ্রুত পড়ে ফেলবো। কেন? অপশনগুলো যদি আমরা একবার পড়ে ফেলি তাহলে আমাদের মাথার ভেতরে ঢুকে যাবে। তখন প্যাসেজগুলা পড়ার সময়, প্যাসেজের সেকশনগুলা পড়ার সময় ওই কোয়েশ্চনগুলা, কোয়েশ্চনের যে অপশন ওইগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাবে, ওগুলো আমার মাথার মধ্যে বাড়ি দিবে। তখন যদি আমি মিল পাই, আমার মাথার মধ্যে একটা ক্লিক করতে পারে, সাথে সাথে আমি আবার গিয়ে মিলাতে পারবো। এই কারণে আমি অপশনগুলো একবার পড়ে ফেলবো, চোখ বুলিয়ে নেব। আন্ডারস্ট্যান্ড এন্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। কোয়েশ্চন থেকে আমরা কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে ফেলতে পারি। এতে করে যখন আমরা প্যাসেজের সেকশনগুলা পড়বো তখন ওই কিওয়ার্ড গুলা আমাদের মাথায় ক্লিক করবে এবং আমাদের জন্য উত্তর খুঁজে বের করাটা সহজ হবে। রিড দ্য প্যারাগ্রাফস ওয়ান এট এ টাইম। একটা একটা করে আমরা প্যারাগ্রাফ পড়বো। একটা প্যারাগ্রাফ পড়বো, তারপর আমরা কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেনের অপশনগুলোর সাথে মিলাবো, যেই প্যারাগ্রাফের সাথে মিল থাকবে ওইটাকে আমরা আনসার হিসেবে বসাবো। তারপর আবার নেক্সট প্যারাগ্রাফে যাব। এইভাবে করতে থাকবো। এইভাবে করতে করতে দেখা যাবে অপশনগুলো আমার মাথার মধ্যে বারবার পড়তে পড়তে আমার মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। তখন অপশন আর পড়া লাগবে না, অপশনগুলো মুখস্থের মতো হয়ে যাবে। শুধু প্যারাগ্রাফ পড়ে যাব আর আমার অপশনের আনসারগুলোর সাথে, তথ্যগুলোর সাথে মিলাবো এবং দেখা যাবে যে খুব কুইকলি আমি একটা আনসার পেয়ে যাচ্ছি। After reading a paragraph, scan through the options to determine which informations are there, যেটা আমরা করছি। প্যারাগ্রাফ পড়লাম, তারপর অপশনগুলা পড়লাম, স্ক্যান করলাম। স্ক্যান করার পর যেই মূল থিমটা যে প্যারাগ্রাফে পাবো, কোয়েশ্চেনের মধ্যে থাকা তথ্যের মূল থিমটা আমি কোয়েশ্চেনের যেই প্যাসেজের যেই প্যারাগ্রাফের মধ্যে পাবো, যেই সেকশনের মধ্যে পাবো, ওই সেকশনটাকে আমি আনসার হিসেবে সিলেক্ট করে নেব। ওয়ান প্যারাগ্রাফ মে কন্টেইন মাল্টিপল আনসার্স, যেটা আমরা একবার আলোচনা করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা প্যারাগ্রাফের মধ্যে একাধিক প্রশ্নের উত্তর থাকতে পারে। স্বাভাবিকভাবে কোশ্চেনগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড হবে না, অনেক প্যারাফ্রেজ থাকবে, সিনোনিমস ইউজ করা থাকবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো, একটা প্রশ্নের আনসার পাওয়ার সাথে সাথে আমি আর টাইম ওয়েস্ট করব না, পরবর্তীটাতে চলে যাব। আমি সময় বাঁচাবো। সময়টা বাঁচানোর পর পরীক্ষার একদম শেষে গিয়ে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার রিভিউ করব। ওই মুহূর্তে সময় ওয়েস্ট করার কোনো দরকার নাই, কারণ রিডিং সেকশনে এমনিতেই দেখা যায় অনেক সময় চলে যায়। এই কারণে যতটুকু পারা যায় আমি সময় বাঁচানোর চেষ্টা করব, উত্তর পাওয়ার সাথে সাথে আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাব। ঠিক আছে, এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ সলভ করার দিকে এটা চলে যেতে পারি। জি ভাইয়া, কন্টিনিউ করেন, প্রশ্ন নেই। তাহলে এখন আপনার কাজ হবে এই প্রশ্নগুলো সলভ করা, 14, 15, 16 এন্ড 17। মোট 4টা প্রশ্ন, বাট যেহেতু অলমোস্ট পুরোটা পেসেজই পড়তে হবে এই কারণে সময় একটু বাড়িয়ে দিলাম, 10 মিনিট। 10 মিনিটের ভেতরে এই 4টা প্রশ্নের উত্তর বের করে ফেলুন। আমরা এখন পর্যন্ত একটা আনসার পাইছি, সেটা হলো 14। 14 নম্বর কোয়েশ্চেনের আনসার আমরা পাইছি, যে 14 নম্বর কোয়েশ্চেনের আনসার আসছে সেকশন এ তে, এবং সেকশন এ এর লাস্ট প্যারাগ্রাফটা আমাদের বাকি ছিল, এটা থেকে আমরা আবার শুরু করব। তাহলে আমরা শুরু করি। সেকশন এ এর লাস্ট প্যারাগ্রাফটা হচ্ছে এটা, বাট দিস নিড নট বি দ্য কেস। অর্থাৎ স্টেডিয়ামের অবস্থা, স্টেডিয়ামের যে দুরবস্থার কথা বলা হয়েছে এইটা
need not be the case, এটা হওয়া জরুরি নয়। History shows that stadiums can drive urban development and adapt to the culture of every age. যে ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে স্টেডিয়াম আরবান ডেভেলপমেন্টকে এগিয়ে নিতে পারে, শহুরে উন্নতিকে আরো এগিয়ে নিতে পারে, এন্ড অ্যাডাপ্ট টু দ্য কালচার অফ এভরি এজ, এবং প্রত্যেক যুগের সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। Even today, architects and planners are finding new ways to adapt the monofunctional sports arenas, which became emblematic of modernization during the 20th century. যে ইদানিং কালেও দেখা যাচ্ছে যে আর্কিটেক্টস এবং প্ল্যানার্স তারা নতুন নতুন উপায় খুঁজে বের করতেছেন যে স্পোর্টস এরিনা গুলাকে কিভাবে আমাদের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নতুন করে ডিজাইন করা যায়। তো এখানে স্টেডিয়ামের ব্যাপারে যে নেগেটিভ অ্যাটিটিউড ছিল ওইটা ভাঙা হয়েছে এবং কিছু আলোচনা করা হয়েছে। তো এটাও আমাদের আসলে কোনো অপশনের সাথে মিলতেছে না। আমরা আবার চলে যাচ্ছে এখন সেকশন বি তে। সেকশন বি ফার্স্ট প্যারাগ্রাফ, এইটা দি অ্যাম্ফি থিয়েটার। আচ্ছা, অ্যাম্ফি থিয়েটারের পর একটা স্টার মার্ক দেওয়া আছে, সম্ভবত নিচে কোনো একটা টিকা দেওয়া থাকবে। Amphitheater কি? Especially in Greek and Roman architecture, an open circular or oval building with a central space surrounded by tiers of seats for spectators for the presentation of dramatic or sporting events. তাহলে amphitheater হচ্ছে এক ধরনের থিয়েটার, ওপেন থিয়েটার, যেটা বৃত্তাকার বা গোলাকার, এবং এখানে সেন্ট্রাল একটা স্পেস আছে, মাঝখানে একটা জায়গা আছে যেখানের মধ্যে হয়তো বিভিন্ন প্রেজেন্টেশন করা হয়, নাটক করা হয়, অনুষ্ঠান করা হয়, ওইগুলো আবার সাইড থেকে দেখা যায়। The amphitheater of Arles in southwest France, with a capacity of 25,000 spectators, is perhaps the best example of just how versatile stadiums can be. আচ্ছা, তো এখানে একটা স্টেডিয়ামের এক্সাম্পল দিছে যেটার ক্যাপাসিটি হচ্ছে 25,000 স্পেকটেটরস, অর্থাৎ 25,000 মানুষ এই স্টেডিয়ামে বসে দেখতে পারবে। ইজ পারহ্যাপস দ্য বেস্ট এক্সাম্পল অফ জাস্ট হাউ ভার্সেটাইল স্টেডিয়ামস ক্যান বি। যে স্টেডিয়ামগুলো যে কতটুকু ভার্সেটাইল হতে পারে এটার একটা এক্সাম্পল হবে এই এমফি থিয়েটারটা। ভার্সেটাইল মানে কি? ভার্সেটাইল মানে শুধু গত বা ধানা শুধু একটা কাজে ব্যবহৃত হবে এইভাবে এরকম না, বরং বহুমুখী বা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, লাঠি। লাঠি একটা ভার্সেটাইল জিনিস, অর্থাৎ একটা লাঠি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তো এটাকে বলতে পারি আমরা ভার্সেটাইল। Built by the Romans in 90 AD, it became a fortress with 4 towers after the 5th century. যে 90 সালে এটা প্রথম রোমানরা বানাইছিল, কিন্তু পরবর্তীতে এটা একটা দুর্গ হয়ে গেছে ইন দা আফটার দ্য 5th সেঞ্চুরি, অর্থাৎ 400 খ্রিস্টাব্দের পর এটা একটা ফোর্ট্রেস হয়ে গেছে, and was then transformed into a village containing more than 200 houses. এবং পরবর্তীতে এটাকে একটা ভিলেজ বানানো হয়ে গেছে, একটা গ্রাম বানানো হয়ে গেছে যেখানে 200টারও বেশি বাসা ছিল। With the growing interest in the conservation during the 19th century, it was converted back into an arena for the staging of bullfights, thereby returning the structure to its original use as a venue for public spectacles. যে এইটাকে সংরক্ষণ করার যে ব্যাপক সাড়া পড়ছিল ডিউরিং দ্য 19th সেঞ্চুরি, 1800 সালে, এই সাড়া পড়ার কারণে দেখা গেছে যে এটাকে আবার এরিনাতে কনভার্ট করা হয়েছে, এটাকে আবার একটা স্টেডিয়ামে কনভার্ট করা হয়েছে যেখানে বুল ফাইটস এর আয়োজন করা হতো। বুল ফাইটস কি? বুল ফাইট মানে ষাঁড়ের মাইর বা গরুর মাইর, গরু খেলা, ষাঁড় খেলা, এগুলা যে মারামারি করে ওগুলাকে বলা হয় বুল ফাইটস, thereby returning the structure to its original use as a venue for public spectacles. সে সাধারণ মানুষের দেখার ব্যবস্থা করা হয়, বিনোদন দেখার মাধ্যমে বিনোদনের ব্যবস্থা হিসাবে এই জায়গাটা শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত ওই জায়গায় আবার ফিরে গেছে জিনিসটা।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পেসিফিক এক্সাম্পল দিছে এবং স্পেসিফিক এক্সাম্পলটা আসলে কত ভার্সেটাইল। এই স্টেডিয়ামটা আসলে এক এক সময় এক এক কাজে ব্যবহৃত হয়েছে, এই জিনিসটার একটা এক্সাম্পল দিছে। সো আমরা একটু অপশন গুলাতে আবার চোখ বুলিয়ে দেখি এই ধরনের কোনো কিছু আমাদের কোয়েশ্চেনের অপশন গুলাতে বলা হয়েছে কিনা। Examples of the wide range of facilities available at some new stadiums. না এটা না, reference to the disadvantages of the stadiums built during a certain era. এইটাও না। 14 তো আমরা পেয়ে গেছি অলরেডি, 15ও এখানে বলে নাই, যেহেতু 15-এ বলছে এনভায়রনমেন্টাল বেনিফিটস। সো 15ও হবে না, সেকশন বি। তাহলে সেকশন বি এর সেকেন্ড প্যারাগ্রাফে আমরা চলে যাচ্ছি। সেকশন বি এর সেকেন্ড প্যারাগ্রাফে কি বলছে? Another example is the imposing arena of Verona in northern Italy, with space for 30,000 spectators, which was built 60 years before the Arles Amphitheater and 40 years before Rome's famous Colosseum. আরেকটা এক্সাম্পল দিছে, আহ, the imposing arena of Verona in northern Italy. নর্দার্ন ইটালির একটা স্টেডিয়ামের কথা বলছে, যেটার মধ্যে 30,000 মানুষ জায়গা হতো, যেটা আর্লস আর এমফি থিয়েটারেরও 60 বছর আগে তৈরি করা হয়েছে এবং রোমের ফেমাস কলোসিয়ামেরও 40 বছর আগে তৈরি করা হয়েছে। রোমের ফেমাস কলোসিয়াম কোনটা? বিভিন্ন ক্যালেন্ডার বা বিভিন্ন জায়গায় আমরা যেই ছবিটা দেখতে পারি, রোমের একটা গোল গোল একটা স্টেডিয়ামের আকৃতি, ওইটাকে ওইটা হলো রোমের কলোসিয়াম। It has endured the centuries and is currently considered one of the world's prime sites for opera thanks to its outstanding acoustics. যে বর্তমানে অপেরা সঙ্গীতের জন্য এটা বেশ পপুলার। আচ্ছা, তো এখানেও বি এর ফার্স্ট প্যারাগ্রাফের মতোই সেকেন্ড প্যারাগ্রাফেও সিমিলার এক্সাম্পল দিছে। সো আমার মনে হয় না কোনো অপশনের সাথে আমরা মিল পাবো। Therefore we can move on to the next section, section C. Section C has only one paragraph, as we can see, এবং এই প্যারাগ্রাফটা আমরা পড়বো, পরে অপশনের সাথে মিলিয়ে দেখব। The area in the center of the Italian town of Lucca, known as the Piazza del Anfiteatro, is yet another impressive example of an amphitheater becoming absorbed into the fabric of the city. The site evolved in a similar way to Arles and was progressively filled with buildings from the Middle Ages until the 19th century, variously used as houses, a salt depot, and a prison. But rather than reverting to an arena, it became a market square designed by Romanticist architect Lorenzo Nottolini. Today, the ruins of this amphitheater remain embedded in the various shops and residences surrounding the public square. তো এখানে ইটালিয়ান টাউন লুকা এর একটা অ্যাম্ফিথিয়েটারের কথা বলছে, একটা গোল স্টেডিয়ামের কথা বলছে, যেটা আস্তে আস্তে শহরের সাথে মিশে গেছে। এবং এইটা আইলসের অ্যাম্ফিথিয়েটার থিয়েটার যেভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, এটাতেও একই ধরনের পরিবর্তন হয়েছে। তাহলে আমার মনে হয় না এখানেও আমরা কোনো অপশনের আনসার পাবো, বাট স্টিল আমরা চাইলে একবার মিলিয়ে দেখতে পারি। না, এখানেও আমাদের আনসার নাই। সো অপশন সি বাদ পড়ে গেল। এখন আমরা অপশন ডি তে চলে যাব। জাস্ট একবার দেখে নেই অপশন ডি তে কয়টা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, অপশন ডি তে 2টা প্যারাগ্রাফ আছে। তো আমরা একটা একটা করে প্যারাগ্রাফ শেষ করব। ফার্স্ট, let's finish the first paragraph. There are many similarities between modern stadiums and the ancient amphitheaters intended for games. বলতেছে যে মডার্ন স্টেডিয়াম এবং অতীতের যে অ্যাম্ফিথিয়েটার, এগুলার মধ্যে বেশ মিল আছে। But some of the flexibility was lost at the beginning of the 20th century as stadiums were developed using new products such as steel and reinforced concrete and made use of bright lights for nighttime matches. যে কিন্তু দেখা গেছে যে আধুনিক যে স্টেডিয়াম যেগুলা যেগুলা 20th সেঞ্চুরিতে করা হয়েছে, অর্থাৎ 1900 সালের মধ্যে করা হয়েছে, ওইগুলাতে কিছু ফ্লেক্সিবিলিটি হেরে গেছে। ফ্লেক্সিবিলিটি তখনই হয় যখন একটা জিনিসকে আমরা
বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো ফ্লেক্সিবিলিটি কমে গেছে মানে এই যে একটা জিনিসকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতেছি না, স্টেডিয়ামকে শুধু স্টেডিয়াম হিসেবে ব্যবহার করতে পারতেছি। এটার কারণ কি? কারণ নতুন নতুন জিনিস ইউজ করা হয়েছে, যেমন স্টিল, এরপর কনক্রিট, এই জিনিসগুলো ইউজ করার কারণে। এবং এন্ড মেড ইউজ অফ ব্রাইট লাইটস ফর নাইট টাইম ম্যাচেস, এবং রাতের ব্যবহারের জন্য ব্রাইট লাইট ইউজ করা হয়েছে। তো এখানে একটু সমালোচনা করা হয়েছে আধুনিক যেই স্টেডিয়ামস এগুলার। দেখে তো আমরা এরকম কোনো কিছু পাই কিনা। আচ্ছা, তো 14 হবে না, কারণ 14 আমরা অলরেডি পাইছি, এবং 14 এর যে আনসার পাইছি ওইটা আমাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য ডি এর চাইতে। আচ্ছা, আর কোনো অপশনের সাথেও মিলতেছে না। সো লেটস গেট ব্যাক and read the second paragraph of section D. Section D এর সেকেন্ড প্যারাগ্রাফ, দেখি এখানে কোনো আনসার পাই কিনা। Many such stadiums are situated in suburban areas designed for sporting use only and surrounded by parking lots. যে এই ধরনের অনেক স্টেডিয়াম আমরা সাবারবান এরিয়াগুলোতে দেখতে পারি, অর্থাৎ উপশহরী এলাকাগুলোতে দেখতে পারি, শহরতলির এলাকাগুলোতে দেখতে পারি, ডিজাইন ফর স্পোর্টিং ইউজ অনলি, যেগুলো শুধু খেলাধুলার কাজেই ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, অ্যান্ড সারাউন্ডেড বাই পার্কিং লটস, এবং যেগুলোর আশেপাশে অনেক পার্কিং লটস আছে। These factors mean that they may not be accessible to the general public, require more energy to run and contribute to urban heat. এগুলার কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা হয়তো মানুষের কাছে অ্যাক্সেসিবল হবে না, মানুষ এগুলাতে ঢুকতে পারবে না খুব একটা। এরপর এগুলাতে বেশি এনার্জি দরকার, এবং আরবান হিট বা শহরে শহরের যে গরম হয়ে যাওয়া এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের অবদান আছে। আচ্ছা, তো এখানে আমরা নেগেটিভ, পুরো সেকশন ডি তে আমরা নেগেটিভ আলোচনা পাচ্ছি, যেটা আমাদের 14 নম্বর কোশ্চেনের সাথে মিলতেছে। বাট এতেও আমরা কি পাইছি? নেগেটিভ আলোচনা পাইছি। সো এখানের মধ্যে একটা কনফিউশন আসতে পারে, যেটা আমরা পরবর্তীতে নিরসন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর আগে আমরা সেকশন ই তে চলে যাই। সেকশন ই কি? But many of today's most innovative architects see scope for the stadium to help improve the city. Among the current strategies, two seem to be having particular success: the stadium as an urban hub and as a power plant. তো বলতেছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে স্টেডিয়ামকে ভালোভাবে কাজে লাগানোর জন্য নতুন নতুন ইনোভেটিভ ওয়ে বের করা হচ্ছে, নতুন নতুন রাস্তা বের করা হচ্ছে, আর্কিটেক্টরা বিভিন্ন স্কোপ দেখতে পাচ্ছেন ইমপ্রুভ করার জন্য। There's a growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond sport, such as hotels, retail outlets, conference centers, restaurants and bars, children's playgrounds, and green space. যে দেখা যাচ্ছে বর্তমানকালে স্টেডিয়ামগুলা একাধিক কাজে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, যেমন স্টেডিয়ামগুলোতে দেখা যাচ্ছে স্পোর্টের বদলে হোটেলের ব্যবস্থা আছে, রিটেল আউটলেটের ব্যবস্থা আছে, কনফারেন্স সেন্টারের ব্যবস্থা আছে, রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, বার্সের ব্যবস্থা আছে, চিলড্রেনের প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে। Creating mixed use developments such as this reinforces compactness and multifunctionality, making more efficient use of land and helping to regenerate urban spaces. তো এগুলার সুবিধা কি, এগুলা নিয়ে কিছু আলোচনা আছে। তো নতুন নতুন স্টেডিয়ামে যে কিছু সুবিধা, এগুলা নিয়ে আমরা আলোচনা পাইছি। দেখে আমার মনে হয় এই ধরনের কোনো একটা অপশন আছে। এই যে এক্সাম্পলস অফ the wide range of facilities available at some new stadiums. So 16 আমাদের ই এর সাথে মিলতেছে। সো আমরা ই এর জায়গায় 16 এর জায়গায় ইটা দিয়ে দিতে পারি, এবং 14 এর জায়গায় আমরা এ দিতে পারি অথবা ডি দিতে পারি, যেটা আমরা পরে দেখবো মিলিয়ে। This opens the space up to families and a wider cross section of society. Instead of
catering only to sports people and supporters. There have been many examples of this in the UK. The mixed-use facilities at Wembley and Old Trafford have become a blueprint for many other stadiums in the world. আচ্ছা, তো একই জিনিস বলছে এখানে, নতুন নতুন স্টেডিয়াম গুলার প্রশংসা করা হয়েছে, এগুলার সুবিধার কথা বলা হয়েছে। সো আমরা এখন নেক্সট সেকশনে চলে যেতে পারি। নেক্সট সেকশনে আবারও দুইটা প্যারাগ্রাফ। প্রথমটা হচ্ছে the phenomenon of stadiums as power stations has arisen from the idea that energy problems can be overcome by integrating interconnected buildings by the means of a smart grid, which is an electricity supply network that uses digital communications technology to detect and react to local changes in usage without significant energy losses. তো এখানে মূলত বলছে যে স্টেডিয়ামগুলোকে আমরা পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করতে পারি, ইলেকট্রিসিটি উৎপাদনের কেন্দ্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কিভাবে? by integrating interconnected buildings by means of a smart grid, যে আমরা বিল্ডিং গুলাকে, ইন্টারকানেক্টেড বিল্ডিং গুলাকে একসাথে করে একটা স্মার্ট গ্রিড ইউজ করে, গ্রিড সিস্টেম ইউজ করে আমরা ইলেকট্রিক সাপ্লাই নেটওয়ার্ক হিসেবে ইউজ করতে পারি। Stadiums are ideal for these purposes because their canopies have a large surface area for fitting photovoltaic panels and rise high enough, more than 40 meters, to make use of micro wind turbines. উইন্ড টারবাইন এবং ফটোভোল্টাইক প্যানেল ব্যবহার করার জন্য ভালো সুবিধা পাওয়া যায় স্টেডিয়ামগুলোতে। তো এগুলো আসলে কি আমিও ভালোভাবে বুঝতেছি না, এগুলো টেকনিক্যাল বিষয় এবং এগুলা স্পেসিফিকলি বোঝাটা জরুরি না যদি মূল থিমটা আমি ধরতে পারি। আচ্ছা, নেক্সট এখানে আমরা বুঝতে পারতেছি পাওয়ার নিয়ে কোনো কিছু বলতেছে। সো আমার মনে হয় না এই প্যারাগ্রাফের কোনো কিছু আমাদের অপশনের সাথে মিলবে। সো আমরা নেক্সট প্যারায় চলে যাচ্ছি। Freiburg Mage Solar Stadium in Germany is the first of a new wave of stadiums as power plants, which also includes the Amsterdam Arena and the Kaohsiung Stadium. তো এখানে একটা স্টেডিয়ামের উদাহরণ দিছে, জার্মানির একটা স্টেডিয়াম যেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, which also includes the Amsterdam Arena and the Kaohsiung Stadium. আরো দুইটা উদাহরণ দিছে, Kaohsiung Stadium এবং Amsterdam Arena. The latter, inaugurated in 2009, has 8,844 photovoltaic panels, producing up to 1.14 gigawatt hour of electricity annually. তো পরবর্তী, লেটার মানে হচ্ছে পরবর্তী, ফরমার মানে পূর্ববর্তী, লেটার মানে হচ্ছে পরবর্তী। তো পরবর্তী যেই স্টেডিয়াম অর্থাৎ কাওসিং স্টেডিয়াম, এটার ব্যাপারে বলতেছে যে এটা 2009 সালে এটা উদ্বোধন করা হয়েছিল, যেটার মধ্যে 8,844টা ফটোভোল্টাইক প্যানেলস আছে এবং এটা 1.14 গিগাওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি বার্ষিকভাবে প্রডিউস করতেছে, তৈরি করতেছে। This reduces the annual output of carbon dioxide by 660 tons and supplies up to 80% of the surrounding area when the stadium is not in use. এটার কারণে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের আউটপুট 660 টন কমে যাচ্ছে এবং আশপাশের জায়গাগুলোতে 80% ইলেকট্রিসিটি সরবরাহ করতে পারতেছে যখন স্টেডিয়ামটা ব্যবহৃত হচ্ছে না। This is a proof that a stadium can serve its city and have a decidedly positive impact in terms of reduction of carbon dioxide emissions. যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার ক্ষেত্রে একটা ভালো প্রভাব ফেলতে পারে এবং শহরেও হেল্প করতে পারে, এটার একটা প্রমাণ হবে এই স্টেডিয়ামটা। তো এখানে একটা স্টেডিয়ামের এক্সাম্পল দিছে সংখ্যাসহ, আমার মনে হয় এই ধরনের একটা আনসার আমরা পাবো। তো রেফারেন্স, আচ্ছা এটা না, ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম, সো আনসার হবে এইটা, এফ 15 হবে এফ, 16 হবে ই, 14 হবে এ। এখন আমরা লাস্ট যেটা, রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য স্টেডিয়ামস বিল্ড ডিউরিং এ সার্টেন ইরা, এইটা দেখব। আমাদের আর একটা বাকি, এটা হলো জি। Sporting arenas have always been central to the life and culture of cities in every era. The stadium has acquired new value and uses
from military fortress to residential village, public space to theater, and most recently, a field for experimentation and advanced engineering. The stadium of today now brings together multiple functions, thus helping cities create a sustainable future. এখানে আসলে জেনারেলি আমভাবে কিছু আলোচনা করছে স্টেডিয়ামের ব্যাপারে, স্টেডিয়াম অতীতে কিরকম হয়েছে, এরপর বিভিন্ন যুগে স্টেডিয়াম বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এটা অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং এর এক্সপেরিমেন্টেশনের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এখানে আসলে আমাদের কোনো অপশন আসতেছে না, বিশেষ করে 17 নাম্বার অপশন আসতেছে না। আমার মনে হয় 17 নাম্বার অপশনটা আমরা ডিতে গেলে পেতে পারি। কেন? কারণ ডিতে কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছে এবং 17 নাম্বার অপশনেও আমাদের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা 17 নাম্বার অপশনটা যদি আরো একবার দেখে নিই তাহলে আমাদের জন্য ভালো হবে। 17 নাম্বার অপশনে কি বলছে? 17 নাম্বার অপশনে বলছে রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য স্টেডিয়ামস বিল্ড ডিউরিং এ সার্টেন এরা, যে কোনো এক জমানায় যে স্টেডিয়ামগুলো বানানো হয়েছে ওই স্টেডিয়ামগুলোর অসুবিধা নিয়ে আলোচনা, একটা নির্দিষ্ট জমানার ব্যাপারে কথা হচ্ছে। তো আমরা সেকশন ডি যদি দেখি, সেকশন ডি তে কিন্তু বলা হইতেছে যে বাট সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট এট দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, যে 20 শতকের শুরুতে যে স্টেডিয়ামগুলো বানানো হয়েছে ওগুলার ফ্লেক্সিবিলিটি, ওগুলার ডিজাইনের কারণে ফ্লেক্সিবিলিটি কমে গেছে। কিরকম কমছে? Many such stadiums are situated in suburban areas designed for sporting use only. These factors mean that they may not be accessible to the general, যেমন জেনারেল পাবলিকের অ্যাক্সেসিবিলিটি থাকবে না, মোর এনার্জি দরকার, কন্ট্রিবিউট টু আরবান হিট, শহর এলাকা গরম হয়ে যাচ্ছে এইগুলোর ফলে। তো এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজের রেফারেন্স দেওয়া আছে, একটা সার্টেন ইরাও দেওয়া আছে। একটা ইরা মানে হলো যুগ বা জমানা। যুগ বলতে 12 বছরে এক যুগ হয়, এই যুগ না। ইরা হচ্ছে যে যুগটা আসলে কোনো একটা সার্টেন টাইম পিরিয়ড বোঝায়, ওইটাকে ইরা বলা হয়। টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়কালকে বলা হয় ইরা। তো এখানে কোন ইরার কথা বলছে? 20th সেঞ্চুরি বা 20 শতক। তো এই হিসেবে আমাদের আনসার হবে অপশন বা সেকশন ডি। তাহলে উত্তরগুলো যদি আমরা আরেকবার লিখে ফেলি, এ হবে 14 হবে এ, এটা হবে ই, এফ এবং ডি। ঠিক আছে, আপনার উত্তর কয়টা হলো দয়া করে জানিয়ে দেবেন।